আসসালামু আলাইকুম। এইচএসসি রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন দিয়ে আমরা শুরু করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। তো শিক্ষার্থীরা, গুণগত রসায়ন শব্দটার মানে কি আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। গুণগত, এটার ইংরেজি হলো কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ, কোয়ালিটি তোমরা জানো, কোয়ালিটি এটা দিয়ে মূলত আমরা বৈশিষ্ট্য বুঝি। বৈশিষ্ট্য, তো কোনো একটা পদার্থের বৈশিষ্ট্য, সেই পদার্থটা কি? যেমন আমি সোডিয়াম ক্লোরাইডের কথা বলি, এটা আমি পানির মধ্যে দিলাম, পানির মধ্যে দিলে এটা গলে গেল, তাহলে এটা তার একটা বৈশিষ্ট্য। কিন্তু আমি যদি সোডিয়াম ক্লোরাইডকে কেরোসিনের মধ্যে দেই, তাহলে সে গলবে না। কেরোসিনের মধ্যে দিলে কি গলবে? গলবে না। তাহলে সোডিয়াম ক্লোরাইড কোথায় গলে? পানির মধ্যে গলে। এটা আমরা একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। কার বৈশিষ্ট্য? সোডিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্যটা আমরা পেলাম, এটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হলো? প্র্যাকটিক্যালি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিতে হলো। এই যে প্র্যাকটিক্যালি একটা কাজ করলাম আমরা, এবং সেই কাজের মাধ্যমে একটা পদার্থের বৈশিষ্ট্য বের করলাম, এটাই হলো গুণগত রসায়ন এর কাজ। গুণগত রসায়ন এই কাজটাই করে যে একটা পদার্থের বৈশিষ্ট্য কী হবে সেটা সে বের করে দেয়। আবার সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাঙি, আমরা পাবো সোডিয়াম। দেখো, সোডিয়াম তুমি কোনো দিন খেতে পারবে না। সোডিয়াম মুক্তভাবে রাখলে আগুন ধরে যাবে, মুখের মধ্যে দিলে মুখে আগুন ধরে যাবে, তুমি খেতেই পারবে না এটা। আবার ক্লোরিন যদি কেউ খায়, ক্লোরিন একটা গ্যাস, এবং সে যদি তরল আকারে ক্লোরিন খায়, রেগুলার যদি কেউ খায়, তাহলে তার ক্যান্সার হয়ে যাবে। কিন্তু অত্যন্ত আনন্দের ব্যাপার হলো, আমরা এভরিডে প্রত্যেকটা মানুষ, পৃথিবীর সকল মানুষ কম বেশি সোডিয়াম ক্লোরাইড খাই খাবারের সাথে। তো এই যে সোডিয়াম ক্লোরাইড আমরা প্রতিদিন খাচ্ছি, আমাদের কিন্তু ওইভাবে ক্লোরিনের কারণে যে ক্যান্সার হওয়া সেটা হচ্ছে না, সোডিয়াম আগুন ধরায় দিচ্ছে না। তাহলে এই যে আলাদা আলাদাভাবে বললাম, সোডিয়ামের একটা বৈশিষ্ট্য, ক্লোরিনের একটা বৈশিষ্ট্য, আবার সোডিয়াম ক্লোরাইডের আর একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোকে উদ্ঘাটন করা হলো গুণগত রসায়নের কাজ। তাহলে রসায়নের এমন একটা শাখা, যেই শাখার সাহায্যে আমরা একটা বস্তুর বৈশিষ্ট্য বের করব, বা একটা বস্তুর মধ্যে কি কি আছে সেটা বের করব, এটাই হলো গুণগত রসায়ন। কিন্তু এখানে আমরা পরিমাণ বের করব না, ওই বস্তুর পরিমাণ কত সেটা আমরা বের করব না। তো এখানে তোমাদেরকে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, গুণগত রসায়ন হলো রসায়নের একটি শাখা, যা পদার্থের কোন কোন মৌল বা আয়ন আছে তা শনাক্ত করে, কিন্তু পরিমাণ নির্ধারণ করে না। আবার এখানে ইংরেজি সংজ্ঞা দেওয়া আছে, আমাদের অত জানার দরকার নেই ইংরেজি সংজ্ঞা, আমাদের বাংলা সংজ্ঞাটা হলেই হবে। তো গুণগত রসায়ন হলো এমন একটা রসায়ন যেখানে একটা পদার্থের মধ্যে কী কী উপাদান আছে সেটা আমরা জানি, এবং সেই পদার্থটা আমাদের জন্য কতটা উপকারী কতটা অপকারী, তার বৈশিষ্ট্য কী সেটা আমরা জানতে পারি রসায়নের যে শাখার মাধ্যমে। সেই শাখাটাকে আমরা বলবো গুণগত রসায়ন। ওকে, তো গুণগত রসায়নের উদ্দেশ্য কি আমাদের? আমরা এটা শিখে আমাদের লাভটা কি? আমরা কি করব? আমরা অজানা পদার্থের গঠন বের করতে পারি। আমরা একটা নতুন পদার্থ আবিষ্কার হয়েছে, তার গঠন যদি আমি জানতে পারি, তাহলে এই পদার্থটা আমার জন্য কতটা উপকারী অথবা আমার জন্য কতটা ক্ষতিকর, আমি কোন কোন ক্ষেত্রে সেটাকে ব্যবহার করতে পারবো, সেটা আমরা বুঝতে পারবো। তার গঠন আমাদেরকে আগে জানতে হবে, পদার্থের গঠনটা কেমন। মিশ্র পদার্থের মধ্যে তার উপাদানগুলো কী কী আছে সেটা আমরা শনাক্ত করতে পারবো। এটা হলো গুণগত রসায়নের উদ্দেশ্য। মিশ্রিত পদার্থের মধ্যে কী কী উপাদান আছে, যেমন একটা গাছের পাতা, সেই পাতার নির্যাস, তার মধ্যে কী কী উপাদান আছে সেটা আমরা এই পদ্ধতিতে বের করতে পারি। তোমরা জানো যে গাছের পাতার মধ্যে জ্যান্থোফিল, ক্লোরোফিল ইত্যাদি থাকে। তো এটা আমরা এই রসায়নের এই শাখাতেই এটা নিয়ে আমরা আলোচনা করি। শেষের দিকে ক্রোমাটোগ্রাফি আছে, সেই ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা এটা শনাক্ত করতে পারি। তারপরে পাতন আছে,
ঊর্ধ্বপাতন, নিম্নচাপপাতন, বাষ্পপাতন ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আছে। দ্রাবক নিষ্কাশন, খাদ্য, পানি এবং ওষুধের মধ্যে কোনো দূষণ আছে কিনা, দূষক আছে কিনা, কোনো ভেজাল আছে কিনা, সেটা আমরা এই শাখা মাধ্যমে জানতে পারি। এবং এটা খেয়াল করো কতটা ইম্পর্টেন্ট। খাদ্য আমাদের জন্য ইম্পর্টেন্ট, পানিও ইম্পর্টেন্ট, ওষুধও ইম্পর্টেন্ট। কোনোটা ছাড়াই কিন্তু আমরা বাঁচতে পারবো না। এই উপাদানগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে তৈরি হয়। এখন তারা কোনো দূষকের মধ্যে কন্টামিনেট করেছে কিনা, ভেজাল মিশিয়েছে কিনা, এটা আমরা এই চ্যাপ্টারটা যদি ভালো করে জানি তাহলে আমরা এটা বুঝতে পারবো। পরীক্ষাগারে মৌল বা আয়নের উপস্থিতি পরীক্ষণ। তুমি যখন ল্যাবে কাজ করবা, বিশেষ করে তোমাদের ইন্টারমিডিয়েট ল্যাবে, তোমাদেরকে লবণ দিবে। এই লবণের মধ্যে যে যে আয়ন আছে বা কোন কোন পরমাণু আছে এটা শনাক্ত করা পরীক্ষায় আসবে। যে সোডিয়াম কীভাবে শনাক্ত করবা, ক্লোরাইড কীভাবে শনাক্ত করবা, এগুলো এই অধ্যায়ে আলোচনা রয়েছে। তুমি যদি এই আলোচনাগুলো ভালো করে পড়ো এবং প্র্যাকটিক্যাল করো তাহলে তুমি নিজেই পারবা। তোমাকে অজানা একটা লবণ দিবে, সেই লবণ থেকে তুমি এই লবণের মধ্যে কি কি ধাতু এবং অধাতু আছে, বা কি কি ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, বা কি কি অম্লীয়মূলক ক্ষারীয়মূলক আছে, সেটা তুমি জানতে পারবা। ওকে, এরপরে আমরা যাই গুণগত বিশ্লেষণের উদাহরণ কি। যেমন ধাতব আয়ন শনাক্তকরণ, যেটা আমরা একটু আগে বললাম। একটা লবণ দিবে তোমাকে, অজানা একটা লবণ, এখানে লবণের একটা দ্রবণ আছে, এই লবণের মধ্যে কি আছে সেটা তোমাকে বের করতে পারবে স্যার। এখন তুমি এর মধ্যে যদি পটাশিয়াম পাইরো এন্টিমোনেট এটা দাও, এটা দিলে যদি সাদা হয় তাহলে বুঝবা এখানে সোডিয়াম ধাতুটা আছে, এটা আছে। আবার এর মধ্যে যদি তুমি সিলভার ক্লোরাইড দাও, সিলভার নাইট্রেট দাও, সিলভার নাইট্রেট দিলে যদি সাদা হয় তাহলে বুঝবা এর মধ্যে ক্লোরাইড আয়ন আছে। তাহলে তুমি কিন্তু জানো না আগে, তোমাকে কি করেছে স্যার, একটা জাস্ট পানির মতো একটা দ্রবণ দিয়েছে, এবং এই দ্রবণের মধ্যে কি দিয়েছে স্যার সেটা একমাত্র স্যার নিজেই জানেন এবং সে লিখে রাখছেন এই দ্রবণের মধ্যে কি দেওয়া আছে। কিন্তু তোমাকে বলছে যে তুমি এটা বের করো। এখন তুমি বের করার জন্য কি করবা, এটা একটা বিকারক, এই বিকারকটা দিবা। এই বিকারক দিলে যদি সাদা হয় তাহলে তুমি বুঝবা সোডিয়াম আছে। আবার এই বিকারকটা দিলে যদি দেখো যে সাদা হয় তাহলে তুমি বুঝবা ক্লোরাইড আছে। তার মানে হলো এই পানির মধ্যে স্যার দিয়েছিলেন সোডিয়াম ক্লোরাইড। এইভাবে ধাতব আয়ন শনাক্তকরণ এবং অম্লীয় আয়ন, এটা হলো অম্লীয় কারণ এটা অম্লের, আর এটা হলো ক্ষারীয়, ক্ষারীয়টা হলো ধাতু, আর অম্লীয়টা সাধারণত অধাতু বা অধাতুর গুচ্ছ। গ্যাস শনাক্তকরণ, কোনো এক জায়গায় বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে যেটার কারণে মানুষ মারা যেতে পারে, প্রাণী মারা যেতে পারে, মাছ মারা যেতে পারে। পুকুরে যদি গ্যাস তৈরি হয় মাছ মারা যেতে পারে। এখন এটা কী গ্যাস, কোন গ্যাসের কারণে এটা এরকম হচ্ছে, সেটা আমাদেরকে যদি শনাক্ত করতে না পারি তাহলে আমরা বুঝবো না যে ওই এলাকাতে কেন মাছ মারা যাচ্ছে বা প্রাণী মারা যাচ্ছে। তো এটা শনাক্ত করার জন্য আমরা এই চ্যাপ্টারের বিষয়গুলো আমরা পড়ে থাকি, এবং এটা পড়লে আমরা বুঝতে পারবো কীভাবে আমরা গ্যাস শনাক্ত করতে পারবো। যেমন ড্রাইভাররা অ্যালকোহল পান করেছে কিনা সেটা শনাক্ত করার জন্য তার মুখে একটা যন্ত্র রাখা হয়, সেই যন্ত্র বলে দেয় যে ওর একটু আগে ও অ্যালকোহল পান করেছে, ও মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছে। বিদেশে এই মেশিনগুলো ট্রাফিক পুলিশ যারা তারা ব্যবহার করেন এবং ড্রাইভারদেরকে শনাক্ত করে জরিমানা করেন। শিক্ষা পরীক্ষা করে আমরা একটা ধাতু, সেই ধাতুটা কী ধাতু আমরা জানতে পারবো। যেমন তুমি যদি শিক্ষা পরীক্ষাতে সোনালি হলুদ কালার পাও, তাহলে বুঝবা সোডিয়াম। তুমি যদি এটার মতো লাল কালার পাও তাহলে তুমি বুঝবা এটা ক্যালসিয়াম। তুমি যদি বেগুনি পাও তাহলে তুমি বুঝবা এটা পটাশিয়াম ইত্যাদি। তো আমরা এই কালার দেখে পরমাণু শনাক্ত করতে পারি, এটা এই চ্যাপ্টারের পড়া। তারপরে দ্রাব্যতা, আমি একটা পদার্থ পানির মধ্যে দিলাম, একটু আগে তোমাদের বুঝাইছি যে সোডিয়াম ক্লোরাইড পানিতে দিলে গলে, কেরোসিনে দিলে গলে না, এটা হলো তার দ্রাব্যতার ধর্ম। তো এই ব্যাপারগুলো হলো গুণগত রসায়নের উদ্দেশ্য। তার মানে খেয়াল করো এখানে কি কি আছে, পরমাণু আছে, আয়ন আছে, বর্ণ আছে, শিখা বর্ণ আছে, দ্রাব্যতা আছে, অম্লীয়মূলক ক্ষারীয়মূলক শনাক্তকরণ আছে, গ্যাস শনাক্তকরণ আছে, কালার শনাক্তকরণ আছে। এগুলো এই চ্যাপ্টারের পুরো চ্যাপ্টারটা যখন পড়া শেষ হবে তখন তোমরা বুঝতে পারবা যে আসলে প্রত্যেকটা পয়েন্টই এখানে আলোচনা করা হয়েছে, এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে।
যেমন আমরা যদি এখানে ধাতব আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে দেখি কপার 2+, তুমি যদি সোডিয়াম ক্লোরাইড দাও কপার 2+ লবণের মধ্যে, তাহলে নীল বর্ণের পদক্ষেপ তৈরি হবে। এই পদক্ষেপ থেকে তুমি বুঝতে পারবো এটা কপার। তুমি যদি লোহা আয়রন 2+-এর মধ্যে দাও তাহলে হালকা সবুজ হবে সোডিয়াম ক্লোরাইড দিলে। তুমি যদি ফেরিকের মধ্যে সোডিয়াম ক্লোরাইড দাও তাহলে বাদামি পদক্ষেপ তৈরি হবে। জিঙ্কের মধ্যে দিলে সাদা হবে। একই পদার্থ, সোডিয়াম হাইড্রোক্সাইড হালকা সবুজ তৈরি করবে ফেরাসের সাথে, আর ফেরিকের সাথে বাদামি, জিঙ্কের সাথে সাদা, কপারের সাথে নীল। তো এই কালারগুলো দেখে আমরা বুঝতে পারবো কোনটা কোন পদার্থ। তার মানে এক কথায় আমরা বলতে পারি গুণগত রসায়ন পদার্থের গঠন শনাক্তকরণে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এতে রাসায়নিক বিক্রিয়া এবং পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা উপাদান শনাক্ত করে থাকি। পরিমাণ নয়, উপাদানের উপস্থিতি এই চ্যাপ্টারের মূল কথা। পরিমাণ শনাক্ত করার দরকার নেই আমাদের এই চ্যাপ্টারে। ওকে, পরমাণুর গঠন এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, পরমাণুর গঠন। তাহলে পরমাণুর গঠনে আমাদের প্রথমেই জানা দরকার পরমাণু কি, পরমাণু কাকে বলে। তো পরমাণু কাকে বলে, কেন পরমাণুর গঠন জানা জরুরি, এটাও আমাদের জানতে হবে। বিজ্ঞানে পরমাণুর মডেলের পরিবর্তনের ধারাটা কিভাবে হয়েছে সেটাও আমাদের জানতে হবে। কিভাবে ডে বাই ডে পরমাণুর গঠন সম্পর্কে নতুন নতুন ধারণা বিজ্ঞানীরা দিয়েছেন সেটা আমরা জানব। তো প্রথমেই পরমাণু কি এটা আমরা দেখি। তোমরা জানো এটা ছোট ক্লাসে পড়ে আসছো। পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক বা একটা কণা, যা কোনো মৌলিক রাসায়নিক ধর্ম বজায় রাখতে পারে। অর্থাৎ একটা পরমাণু সবচেয়ে ক্ষুদ্র কণা যেমন সোডিয়াম, তার একটা মৌলিক রাসায়নিক ধর্ম কি, সে বায়ুর সংস্পর্শে আসলেই আগুন ধরে ফেলে। বায়ুর সংস্পর্শে যখনই আসবে তখনই সে আগুন ধরায় পড়বে এবং এই অক্সাইডটা তৈরি করবে। এটা হলো তার একটা মৌলিক রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম মানে বিক্রিয়া হবে, বিক্রিয়াতে নতুন পদার্থ তৈরি হবে, সাথে সাথে আগুন তৈরি হবে। আচ্ছা, এবং এই পরমাণুর মধ্যে কি থাকে, পরমাণুতে দুইটা অংশ থাকে, কেন্দ্র, সেই কেন্দ্রকে আমরা বলি নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস থাকে প্রোটন আর নিউট্রন, আর কেন্দ্রের চারপাশে ঘুরতে থাকে হলো ইলেকট্রন। তার মানে পরমাণুতে মেইনলি থাকে তিনটা কণা, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এরা থাকে কেন্দ্রে আর এরা থাকে বাইরে, কেন্দ্রের বাইরে। তো এই হলো আমাদের পরমাণু। তার মানে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার মধ্যে মৌলিক রাসায়নিক ধর্ম বজায় থাকে, উপস্থিত থাকে। আর পরমাণুতে দুইটা অংশ, একটা হলো কেন্দ্র, কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন, আর কেন্দ্রের বাইরে থাকে ইলেকট্রন। এই ব্যাপারগুলো কীভাবে আসলো, বিজ্ঞানীরা ডে বাই ডে এটাকে প্রমাণ করে দেখাইছে। তো দেখো, পরমাণুর গঠনের মধ্যে নিউক্লিয়াস কেন্দ্রস্থলে অবস্থিত, পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন থাকে যার আধান পজিটিভ, আর নিউট্রন আধানহীন, চার্জহীন কণা, এর কোনো আধান নাই। ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে, আমরা একটু পরে চিত্র আকারে দেখাবো, এবং এর আধান হলো ঋণাত্মক। পরমাণু সংক্রান্ত আমরা দুই একটা তথ্য একটু জেনে নেই। পরমাণু মূলত একটি ভারী কেন্দ্রসহ শূন্য স্থানময় গোলক। পরমাণুটাকে যদি আমরা চিন্তা করি একটা গোলক, ফুটবলের মতো, ভিতরে ফাঁকা, ঠিক আছে, এবং তার আয়তন কত, 10^10 মিটার, 10^10 মিটার। আর পরমাণুর মধ্যে যে ক্ষুদ্র একটা নিউক্লিয়াস থাকে, ছোট একটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের আয়তন কত, 10^15 মিটার। তাহলে খেয়াল করো, পরমাণুর তুলনায় নিউক্লিয়াস প্রায় 1,00,000 গুণ ছোট। পরমাণুটা নিউক্লিয়াসের তুলনায় 1,00,000 গুণ বড়। তবে এটা পরমাণু ভেদে চেঞ্জ হতে পারে, মিনিমাম 10,000, সর্বোচ্চ 1,00,000। ওকে, আমরা কেন পরমাণুর গঠন জানব, এটা আমাদের কেন জানা দরকার। পরমাণুর গঠন যদি আমরা জানি তাহলে পদার্থবিজ্ঞান এবং রসায়নের সাথে সাথে জীববিজ্ঞানের অনেক মৌলিক বিষয়গুলো আমাদের বোঝা যাবে। আমি যদি পরমাণুর গঠন জানি তাহলে পদার্থবিজ্ঞানের অনেক বিষয় যেগুলো গবেষণা করতে সহায়তা করবে, রসায়ন বিজ্ঞানের 99% বিষয় আমাদেরকে সহজে বুঝতে সহায়তা করবে, জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো বুঝতে সহায়তা করবে। পরমাণু গঠন জানলে আমরা শুধু একটি কণার চরিত্রই বুঝবো না, বরং সমগ্র পদার্থের গঠন, ধর্ম, ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আমরা জ্ঞান লাভ করে থাকি। পদার্থের গঠন যদি তুমি জানো, শুধু একটা কণাই জানবা না, তুমি কি জানবে,
ওই কণা দিয়ে যে পদার্থটা তৈরি হচ্ছে সেই পদার্থটা কেমন, সেই পদার্থের ধর্ম কেমন, এবং সেই পদার্থটা কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, এই ব্যাপারগুলো আমরা এখানে জেনে থাকি। ওকে, পরমাণুর গঠনে প্রথমে যে বিজ্ঞানী ধারণা দিয়েছেন একজন বিজ্ঞানী ডেমোক্রিটাস 400 বছর আগে, খ্রিস্টের জন্মের 400 বছর আগে, বুঝছো তো, অনেক দিন আগে। উনি বলেছেন পরমাণুকে দেখা যায় না। ওকে ফাইন, এটা এখনও সত্য কথা, পরমাণু আমরা দেখি না, বিভাজন করা যায় না, এই কথাটা ভুল। আমরা জানি পরমাণুকে এখন বিভাজন করা যায়। উনি যে কথা বলছেন এই কথার কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছিল না। আর ওনার এই কথায় যে বিভাজন করার অযোগ্য, এই শব্দটা থেকে আসছে অ্যাটম, আর অ্যাটমের শব্দের অর্থটাই এখন আমরা বাংলায় করে থাকি পরমাণু। তার মানে ডেমোক্রিটাসের যে ধারণা, সেই ধারণার সফলতা হলো এই শব্দটা অ্যাটম। যদিও অ্যাটম মানে হলো ভাগ করা যায় না, এই শব্দটা ভুল, কিন্তু এই শব্দটাই রয়ে গেছে, আমরা ওই শব্দটাকে এখনও ব্যবহার করে থাকি। একে ভাগ করা যায়, কিন্তু কোয়ান্টাম লেভেলে, খুব ক্ষুদ্র লেভেলে ভাগ করা যায়, যেটা আমরা আরও দেখব না। ওকে, তাহলে ডেমোক্রিটাসের ধারণার পরে আমরা চলে যাচ্ছি ডাল্টনের পরমাণুবাদ। খেয়াল করো, ডেমোক্রিটাস খ্রিস্টের জন্মের 400 বছর পূর্বে যে ধারণা দিয়েছেন, এরপরে আর কোনো গবেষণা ছিল না। এরপরে 1803 সাল, মানে অনেক বছর পরে, খ্রিস্টের জন্মের প্রায় 2200 বছর পরে, 2200 বছর পরে এটা এই তত্ত্বটা দিয়েছেন কে? একজন স্কুল শিক্ষক, জন ডাল্টন। উনি বলছেন প্রত্যেকটা পদার্থই পরমাণু দিয়ে গঠিত, অর্থাৎ পরমাণু যদি আমরা এরকম হই যে এটা পরমাণু, তাহলে এই যে পরমাণুগুলো এভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা পদার্থ তৈরি করবে, এভাবে পদার্থ তৈরি করবে। এইভাবে পদার্থ তৈরি করবে। এভাবে যদি আমরা দেখি, এই একটা আয়তাকার বস্তু গঠন হলো, অনেকগুলো ছোট ছোট পরমাণু মিলে এটা তৈরি হবে। পরমাণু অবিভাজ্য, অর্থাৎ এই যে ছোট যে কণাটা দেখালাম, এটাকে ভাগ করা যাবে না। উনিও বলছেন, ডেমোক্রিটাসও বলছেন, উনিও বলছেন, যদি এই কথাটা ভুল। একই মৌলের পরমাণুর ভর এবং গঠন অভিন্ন, এই কথাটা সঠিক। যদিও পরবর্তীতে আইসোটোপ আবিষ্কার হয়েছে, তখন কিছু কিছু ক্ষেত্রে ভর ভিন্ন হয়েছে, বাট গঠন অভিন্ন। একই মৌলের পরমাণুর ভর এবং গঠন অভিন্ন, ভর এখন ভিন্ন কিছু কিছু মৌলের ক্ষেত্রে আছে, যেটাকে আমরা আইসোটোপ বলি। আমরা এরপরে পড়াবো আইসোটোপ। রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর পুনর্গঠন ঘটে, অর্থাৎ একটা বিক্রিয়া হলে এই পরমাণু আর এই পরমাণু এরা মিলিত হয়ে তৈরি করে নতুন একটা পদার্থ। এটা যৌগিক পদার্থ, এটা মৌলিক পদার্থ। এই যে বিক্রিয়াটা হইল, এই বিক্রিয়ার কারণে এই পরমাণুর গঠনে কিছুটা ভিন্নতা আসছে। এখন পরমাণু নাই, এখন হয়ে গেছে আয়ন, জাস্ট তার একটা ইলেকট্রন নাই। এই এখন পরমাণু নাই, এখন হয়ে গেছে আয়ন। তাহলে এটাই বলছে যে পরমাণুর পুনর্গঠন হয়। ওকে, ডাল্টনের পরমাণুবাদ গেল। ডাল্টনের পরমাণুবাদের পরে আমাদের আসবে থমসনের ইলেকট্রন আবিষ্কারের কাহিনী। একজন বিজ্ঞানী, তার নাম থমসন, উনি ইলেকট্রন আবিষ্কার করেছেন 1897 সালে। খেয়াল করো, খুব একটা বেশি না, 1803, 1897, মানে তার মানে প্রায় 94 বছর পরে ইলেকট্রন আবিষ্কার হয়। ইলেকট্রন আবিষ্কারের মাধ্যমে দেখা গেল যে পরমাণু যেটা ছিল ছোট, এটা ভাঙা দুই ভাগ হয়ে যায়, একটা ধনাত্মক কিছু আর একটা ঋণাত্মক। ঋণাত্মক যেটা, এটা আবিষ্কার করছে কে? থমসন। আর ধনাত্মকটা আবিষ্কার করছে রাদারফোর্ড। অর্থাৎ একটা পদার্থ ভেঙে, একটা পরমাণু ভেঙে দুইটা ভাগ হয়, এই প্রথম ওনারা বলতে পারেন এটা, যে পরমাণু ভাঙলে দুইটা উপাদান পাওয়া যায়, ক্ষুদ্র উপাদান। ওকে, 1897 সালে। পরমাণু হলেও ধনাত্মক বলয়ের মধ্যে ঋণাত্মক ইলেকট্রন ছড়িয়ে থাকা একটি গোলক। কে বলছেন? থমসন। একটা গোলক, এই গোলক পুরোটাই হলো ধনাত্মক আধান, এর মধ্যে ইলেকট্রন ছড়ায় ছিটায় থাকে। আচ্ছা, উনি নিউক্লিয়াসের অস্তিত্ব ব্যাখ্যা করতে পারেননি, এটা হলো ওনার ব্যর্থতা। থমসন নিউক্লিয়াসের অস্তিত্ব ব্যাখ্যা করতে পারেন নাই।
আচ্ছা, ওকে, ফাইন। এখন উনি যেটা ব্যাখ্যা করেছেন সেটা নিয়ে আমরা একটু কথা বলি। ইলেকট্রন কীভাবে আবিষ্কার করলেন? ইলেকট্রন আবিষ্কার করছেন যেভাবে, সেটা হলো ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট। সিআরটি, ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট। এটা হলো একটা ক্যাথোড রে, এর সাথে একটা ব্যাটারি লাগানো আছে। এখানে এটা একটা অ্যানোড, এটা হলো একটা ক্যাথোড। অ্যানোডটা ছিদ্র আছে মাঝখানে। তো যখন ব্যাটারি সুইচ দেওয়া, ওখানে 20,000 ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত করা হয়, 20 কিলো ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত করলে দেখা যায় ক্যাথোড থেকে এক ধরনের রশ্মি অ্যানোডের দিকে অগ্রসর হয় এবং অ্যানোডের ভিতর দিয়ে একবারে টিউবের শেষ প্রান্ত উজ্জ্বল করে ফেলে, একটা বর্ণচ্ছটা তৈরি করে, কালার তৈরি করে। ওনারা এটা খেয়াল করলেন। তো এটা খেয়াল করার পর উনি চিন্তা করলেন যে এটা কী, যে রশ্মিটা গেল, ওই রশ্মিটা কী। উনি এরপরে এখানে একটা ধনাত্মক আধান রাখলেন। দেখো এখানে একটা ধনাত্মক আধান, যখন ধনাত্মক আধান রাখে তখন এদিকে বেঁকে যায়, আবার যখন ধনাত্মক আধানটা ওই পাশে রাখে তখন এদিকে বেঁকে যায়। এরকম চিত্রটা আমরা এরপরে চিত্র দেখি। ধনাত্মক আধান রাখলে এদিকে বেঁকে যাচ্ছে রশ্মিটা, আবার ঋণাত্মক আধান রাখলে এদিকে বেঁকে যাচ্ছে রশ্মিটা। তাহলে রশ্মিটা কি হচ্ছে? ধনাত্মক আধান দ্বারা আকৃষ্ট হচ্ছে। যেহেতু রশ্মিটা ধনাত্মক আধান দিয়ে, খেয়াল করো, রশ্মিটা যাওয়ার কথা ছিল সোজা, এখানে ধনাত্মক আধান যখন রাখছে তখন সোজা না গিয়ে এভাবে বেঁকে যাচ্ছে। আবার যখন ধনাত্মক আধানটা এদিকে রাখতেছে তখন সোজা না গিয়ে এদিকে বেঁকে যাচ্ছে। তো সোজা না গিয়ে এই যে বেঁকে যাচ্ছে ধনাত্মক আধানের দিকে। এখন ধনাত্মক আধান কার দিকে? ধনাত্মক আধান কাকে আকর্ষণ করে? ঋণাত্মক আধানকে। তখন ওনারা বলেন যে এই যে রশ্মিটা এখানে যেটা আমরা দেখাইলাম, এই যে রশ্মি, এই রশ্মিটা আসলে আর কিছু না, এটা হলো ইলেকট্রনের প্রবাহ। এই রশ্মিটা হলো আসলে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। কে বললেন? থমসন বললেন। এবং এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলো যে পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকে। আচ্ছা, তো ইলেকট্রনের আমরা দেখলাম যে ধনাত্মক আধান দ্বারা আকৃষ্ট হয়, তার মানে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত কণা। এটা সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী থমসন। ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জযুক্ত কণা। কে আবিষ্কার করলেন? বিজ্ঞানী থমসন। এবং তার উপর বেস্ট করে উনি এরকম একটা পাম পুডিং মডেল বলি আমরা, বা তরমুজ মডেল হতে পারি। উনি বলছেন যে পুরোটা হলো যে গোলক, এই গোলকটা হলো পরমাণুর ধনাত্মক আধান, আর তার মধ্যে ইলেকট্রন বা ঋণাত্মক আধানগুলো ছড়ায় ছিটায় থাকবে, অনেকটা গুলোর মতো লেগে থাকবে, আঠার মতো লেগে থাকবে। প্রোটনের মধ্যে ইলেকট্রনগুলো আঠার মতো লেগে থাকবে। এখানে যেমন বুঝেছে, তরমুজের লাল অংশ যেটা, এটা হলো পজিটিভ চার্জ, আর যে কালো বিচিগুলো, এগুলো হলো ইলেকট্রন। তাহলে বিচিগুলো কি থাকে? লাল অংশের মধ্যে গেঁথে থাকে। সেম পরমাণু এরকম, এটা উনি বুঝাইতে চেয়েছেন। তো এইটার ভুল প্রমাণ করার জন্যই বিজ্ঞানী রাদারফোর্ড স্বর্ণপাত পরীক্ষা করছেন। স্বর্ণপাত পরীক্ষা মানে কি? স্বর্ণের একটা পাত ব্যবহার করা হয়েছে, আর সেখানে এই পরীক্ষার মাধ্যমে পরমাণুর কেন্দ্র যে ধনাত্মক সেটা আবিষ্কার করা হয়েছে। মেইনলি এটা হলো মেন কথা, পরমাণুর কেন্দ্র ধনাত্মক, এটা আবিষ্কার করা হয়েছে। পরীক্ষাটা কি আমরা একটু দেখি। এই পরীক্ষাটা করেছেন হলো বিজ্ঞানী রাদারফোর্ড। কত সালে করেছেন? মেইনলি 1911 সালে। যদিও তোমাদের বইগুলোতে 1909 সালে করেছেন, যদিও আমাদের বইগুলোতে 1911 সালের কথা বলা আছে। প্রকাশ হয়েছে 1911 সালের দিকে। তো রাদারফোর্ড এই পরীক্ষাটা করেন 1909 সালে। মেইন উদ্দেশ্য ছিল থমসনের যে মডেলের ত্রুটি, অর্থাৎ থমসন পরমাণুর কেন্দ্র এর কোথায় আছে এটা বলতে পারেন নাই, এই কেন্দ্রটা নিয়ে উনি গবেষণা করতেছিলেন। তো ওনাকে সহযোগিতা করেছিলেন ওনার দুজন ছাত্র, একজনের নাম গাইগার আর একজনের নাম মার্স্টেন। গাইগার মানে গিগার মুলার কাউন্টার আবিষ্কার করছে যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নাম গাইগার বা গাইগার মুলার কাউন্টার। মুলার আর একজন বিজ্ঞানী অবশ্য, দুজন মিলে গিগার মুলার কাউন্টার আবিষ্কার করেছেন। গিগার মুলার কাউন্টার দিয়ে আমরা তেজস্ক্রিয়তা পরিমাপ করি। তো আলফা কণা পরীক্ষা করেছেন তিনজন বিজ্ঞানী, রাদারফোর্ড, গাইগার এবং মার্স্টেন। পরীক্ষার উপকরণ ছিল মেইনলি
0.0000, চারটা জিরো পরে 4 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি স্বর্ণের পাত। এমন একটা স্বর্ণের পাত যার এতটাই পাতলা যে তার পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার, চারটা জিরোর পর 4 সেন্টিমিটার। আর উনি আলফা কণা ব্যবহার করেছিলেন। আলফা কণা কোথা থেকে তৈরি হয়? পোলোনিয়াম নামক ধাতু, এটা থেকে তৈরি হয়। এই ধাতু ব্যবহার করে উনি এই পরীক্ষাটা করেছিলেন। আচ্ছা, এরপর এই পোলোনিয়াম তো তেজস্ক্রিয়, এটাকে যেখানে ইচ্ছে সেখানে রাখা যাবে না। তাহলে এখন কোথায় রাখবো? তার জন্য আমাদের একটা পাত্র লাগবে। সেই পাত্রটা অবশ্য বিশেষ ধরনের হতে হবে। সেই পাত্রটা কেমন হবে? সেই পাত্রটা ভারী হতে হবে। ভারী না হলে সেই পাত্রের মধ্যে এই ধাতু রাখা যাবে না। এই জন্য উনি একটা লেডের পাত্র ব্যবহার করেছিলেন, তার মধ্যে উনি এই ধাতু রেখেছিলেন। তো এই ধাতুটা রাখলে এই ধাতু আর বাইরের দিকে এব্রো থ্যাব্রোভাবে আলফা কণা বা তেজস্ক্রিয়তা বিকিরণ করতে পারত না। এই জন্যই মেনলি উনি এই ধাতুটা রাখার জন্য একটা লেডের পাত্র ধারক হিসেবে ব্যবহার করেছিলেন, লেডের পাত্র। তারপর উনি কিনেছিলেন জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত একটি পর্দা, যে পর্দাটাকে পিছনে রাখা হয়েছিল, এবং সেই পর্দাটা ঘূর্ণায়মান পর্দা, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত ঘূর্ণায়মান পর্দা। ওকে, দেখো কিভাবে এটাকে সজ্জিত করা হচ্ছিল, যান্ত্রিক সজ্জা। এটা হলো জিঙ্ক সালফাইডের ঘূর্ণায়মান পর্দা, যেটা এই পর্দা, এটা হলো পর্দা। এই পর্দাটা ঘুরে, এই পর্দাটা ঘুরবে। এটা হলো লেডের বার। এই লেডের বারের মধ্যে থাকে কি? পোলোনিয়াম। আর এই পোলোনিয়াম থেকে এখানে তেজস্ক্রিয়তা বের হয়। এ হলো স্বর্ণের পাত, মাঝখানে স্বর্ণের পাত। এখন এটার আলফা রশ্মি বের হবে। বের হওয়ার পর আলফা রশ্মি এখানে ধাক্কা খেয়ে ফেরত আসার কথা, সব আলফা রশ্মি ফেরত আসার কথা। কিন্তু ওনারা খেয়াল করলেন খুব কম সংখ্যক আলফা রশ্মি ফেরত আসছে, প্রায় সবগুলো বাইরে ভেদ করে বের হয়ে গেছে। কিছু কিছু বেঁকে গেছে, আর বেশিরভাগগুলো এদিক দিয়ে সোজা বের হয়ে গেছে। আর খুব কম সংখ্যক আলফা রশ্মি পেছনে ফেরত আসছে। তো এই পরীক্ষাটা যদি আমরা একটু অ্যানিমেটেড করে দেখি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো, আলফা রশ্মিগুলো সোজা বের হয়ে যাচ্ছে, সোজা বের হয়ে যাচ্ছে, তাই না? সোজা বের হয়ে যাচ্ছে। দুই একটা বেঁকে যাচ্ছে, দেখো এই যে বেঁকে যাচ্ছে, একটা দুইটা রশ্মি বেঁকে যাচ্ছে, সব আলফা রশ্মি সোজা বের করে বের হয়ে যাচ্ছে। আমরা আর একটা পরীক্ষা দেখলে আর একটু ক্লিয়ার হবো। দেখো এই যেটা পেছনে ফিরে গেল, এই যে পিছনে ফিরে যাচ্ছে একটা রশ্মি, আর বাকি সব ভেদ করে বের হয়ে যাচ্ছে। আমরা আরেকটা পরীক্ষা দেখলে আরও ক্লিয়ার হবে। এটা হলো পরমাণুর কেন্দ্র। কেন্দ্রে দেখো এই যেগুলো বেঁকে যাচ্ছে, কেন্দ্রের পাশ দিয়ে যখন যাচ্ছে এগুলো বেঁকে যাচ্ছে। তাহলে পরমাণুর কেন্দ্রের পাশ দিয়ে যে রশ্মিগুলো যায় সেই রশ্মিগুলো কি হয়? বেঁকে যায়। কেন বেঁকে যায়? কারণ পরমাণুর কেন্দ্র ধনাত্মক। আমরা একটু পরে আরেকটা চিত্র দেখলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, পরমাণুর কেন্দ্রটা ধনাত্মক। তো আলফা রশ্মি যখন সোজা যায়, আলফা রশ্মি তো ধনাত্মক। আলফা রশ্মি হলো এটা, হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, এটা হলো আলফা রশ্মি। আলফা রশ্মি এর ভর কত? 4। এর প্রোটন 2টা, ইলেকট্রন নাই, এর কোনো ইলেকট্রন নাই। তো আলফা রশ্মি যখন যায়, তো পরমাণুর কেন্দ্র যেহেতু ধনাত্মক, এটা আবার বিকর্ষণের কারণে পেছনে ফিরে আসে, আর এগুলো বেঁকে যাচ্ছে, বিকর্ষণের কারণে বেঁকে যাচ্ছে। আর যেগুলো পরমাণু কেন্দ্র থেকে দূর দিয়ে যাচ্ছে ওগুলো সোজা ভেদ করে বের হয়ে যাচ্ছে, একবারে সোজা ভেদ করে বের হয়ে যাচ্ছে। তো ওনারা খেয়াল করে দেখছেন যে এই দিক থেকে 20,000 আলফা রশ্মি দেওয়া হয়েছে, আর এখান দিয়ে বের হয়ে আসছে 19,999টা। মাত্র একটা আলফা রশ্মি পেছনে ফিরে গেছে, একটা। তাহলে 20,000 আলফা রশ্মি থেকে 19,999টা আলফা রশ্মি ভেদ করে বের হয়ে গেছে, আর মাত্র একটা আলফা রশ্মি পেছনে ফিরে গেছে। তাহলে এই পরীক্ষা থেকে আমরা কি বুঝতে পারলাম, কি সিদ্ধান্ত নিতে পারি? আগে পরীক্ষার বর্ণনা দেখো। পরীক্ষার বর্ণনা হলো
একটি পাতলা সোনাপাতের উপর আলফা রশ্মি নিক্ষেপ করা হয়েছে, ছোড়া হয়েছে। আচ্ছা, বেশিরভাগ কণা সরাসরি বের হয়ে যায়, কিছু কণা বিচ্যুত হয়, বেঁকে যায়, আর অল্প কয়েকটি কণা পেছনে ফিরে আসে। ফলাফল, পরমাণুর কেন্দ্র ঘন ধনাত্মক নিউক্লিয়াস রয়েছে। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক এবং ঘন, ঘন মানে ভারী, ধনাত্মক নিউক্লিয়াস রয়েছে। এই কথাটা আপনি কেমনে বললেন? এই যে বললেন, কেমনে বললেন খেয়াল করো। আমরা এটা চিত্রটা চাই, আবার চিত্রটাতে গেলেই বুঝতে পারবো। খেয়াল করো, এটা যদি অনেক বড় হইতো তাহলে অনেকগুলো আলফা রশ্মি পেছনে ফিরে আসতো, তার মানে কি এটা অনেক ছোট। আর অনেক ছোট জায়গায় যদি অনেক বেশি কণা থাকে তাহলে এটা ছোট হয়ে যাবে, ঘনত্ব বেড়ে যাবে। ছোট জায়গায়, এখানে তো সবগুলো প্রোটন, পরমাণুর কেন্দ্রে কী থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন, তাহলে প্রোটনগুলো যদি পরমাণুর কেন্দ্রে থাকে আর পরমাণুর কেন্দ্র যদি ছোট হয়, তাইলে যেহেতু একটা রশ্মি ফেরত আসছে তার মানে ছোট, অনেকগুলো রশ্মি ফেরত গেলে আমরা বুঝতাম যে বড় পরমাণুর কেন্দ্রটা। আবার খেয়াল করি, প্রথম থেকে আবার খেয়াল করি, পরমাণুর কেন্দ্র ছোট, এই জন্য ওই রশ্মিটা গেল 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 বেঁকে আসলো। এখন এটা যদি বড় হইতো তাহলে গেল বেঁকে আসলো, গেল বেঁকে আসলো, গেল বেঁকে আসলো, তাহলে অনেকগুলো রশ্মি ফেরত আসতো, কিন্তু আসছে কয়টা? একটা। তাহলে প্রমাণ করে যেহেতু একটা ফিরে গেছে তার মানে জায়গাটা অনেক ছোট। আচ্ছা, এই জায়গাটা যেহেতু অনেক ছোট আর এখানে যেহেতু প্রোটনগুলো থাকে, সবগুলো প্রোটন এতটুকু জায়গার মধ্যে থাকে, তার মানে এটা অনেক ভারী, অনেক ঘন, এর ঘনত্ব অনেক বেশি, এই কথাটাই বলা হয়েছে। আর এটা কেন ধনাত্মক? যেহেতু আলফা রশ্মির পাশ দিয়ে যাওয়ার সময় বেঁকে গেল, আলফা রশ্মির পাশ দিয়ে যাওয়ার সময় সোজা যায় নাই, গেছে কি? বেঁকে গেছে, এদিকে যায় নাই, গেছে এইদিকে। যেহেতু বেঁকে গেছে তাইলে অবশ্যই এটা ধনাত্মক আধানযুক্ত। যেহেতু আলফা রশ্মিও ধনাত্মক, কেন্দ্রটাও ধনাত্মক, ধনাত্মক একে অপরকে বিকর্ষণ করেছে, এই জন্যই বেঁকে গিয়েছে। ওকে, তাহলে মূল কথাটা এটাই। তারপরে পরীক্ষার ফলাফল, যেহেতু বেশিরভাগ আলফা কণা সরাসরি চলে যায়, কিছু সংখ্যক কণা বেঁকে যাচ্ছে, খুব অল্প সংখ্যক কণা বিপরীত দিকে চলে আসে, এটা ফলাফল, রেজাল্ট। এবার রেজাল্ট থেকে আমরা সিদ্ধান্ত নিব। পরমাণুর বেশিরভাগ এলাকাই ফাঁকা, যেহেতু ফাঁকা এই জন্যই সব বের হয়ে গেছে। পরমাণুর কেন্দ্রে একটি ক্ষুদ্র, ভারী এবং ঘন ধনাত্মক নিউক্লিয়াস আছে। পরমাণুর মোট ভরের প্রায় সবটুকু পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। পরমাণুর মোট ভরের প্রায় সবটুকু কোথায় থাকে? কেন্দ্রে থাকে। এই কথা, তিনটা কথা আমরা এই পরীক্ষা থেকে পাই। পরমাণুর কেন্দ্র ভারী, পরমাণুর কেন্দ্র ঘন, এবং পরমাণুর কেন্দ্র অনেক ছোট, আর পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রে থাকে, আর কেন্দ্রে থাকে বলেই তাকে বলা হয়েছে নিউক্লিয়াস। সফলতা দেখো, আলফা কণার সফলতা হলো নতুন একটা পরমাণুর মডেল এই পরীক্ষার মাধ্যমে আমরা পেয়েছি, যেটা রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে, আরেকটা সফলতা হলো থমসনের মডেলের যে সীমাবদ্ধতা ছিল সেটা উনি কী করলেন? কারেকশন করে দিলেন। থমসনের পরমাণু মডেলের কারেকশন হয়েছে। ভুলগুলো শুদ্ধ হয়েছে। থমসন বলছেন পুরোটাই প্লাস প্লাস প্লাস, পুরো পরমাণুটাই প্লাস, আর উনি বললেন যে না, শুধু মাঝখানে প্লাস, এখানে সবগুলো প্লাস থাকে। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল আমাদের। এবার আসো রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি বলছে। রাদারফোর্ডের পরমাণু মডেল 1911 সালে দিলেন। উনি 1909 সালে পরীক্ষা করেছেন আলফা কণা। সেই পরীক্ষা করে উনি নতুন একটা মডেল প্রস্তাব করেন। থমসনের পাম্পোডিংয়ের মডেলের সীমাবদ্ধতা দূর করেন, আর স্বর্ণপাত পরীক্ষার উপর বেসড করেই উনি এই মডেলটা দিয়েছেন। স্বর্ণপাত পরীক্ষাটা উনি করার পরে যে কথাগুলো ওনার মনের মধ্যে এসেছে সেই কথাগুলোই বলেছেন। কি বলেছেন সেটা আমরা একটু দেখি। উনি বলেছেন, আগে আমরা চিত্রটা একটু খেয়াল করে দেখো, তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে।
পরমাণুর এটা হলো কেন্দ্র, আর এই বাকি যে অংশগুলো এগুলো পরমাণুর কেন্দ্রের বাইরের এলাকা। তার মানে পরমাণুতে দুইটা অংশ থাকে, একটা থাকে কেন্দ্র আর একটা থাকে কেন্দ্র বহির্ভূত এলাকা, কেন্দ্রের বাইরের এলাকা। তাহলে পরমাণুতে কয়টা পার্ট? দুইটা পার্ট। কিভাবে থাকে খেয়াল করো, ইলেকট্রনগুলো কিভাবে ঘুরতে থাকে। পরমাণু, এটা হলো পরমাণুর কেন্দ্র, এটা হলো পরমাণুর কেন্দ্র, আর এগুলো হলো ইলেকট্রন। এই যেগুলো হলো ইলেকট্রন, গতিশীল, এগুলো হলো ইলেকট্রন। তাহলে কেন্দ্র, পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। আচ্ছা, দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের মূল কথাগুলো কি ছিল। পরমাণুর কেন্দ্র একটি ছোট্ট ধনাত্মক নিউক্লিয়াস থাকে। পরমাণুর কেন্দ্রে কি থাকে? একটি ছোট্ট ধনাত্মক নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে পরমাণুর প্রায় সকল ভর পুঞ্জীভূত থাকে, কেন্দ্রীভূত থাকে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। কার মতো ঘুরে? সৌরজগতের গ্রহগুলোর মতো। এটা যদি সূর্য হয়, সূর্যের চারপাশে গ্রহগুলো যেমন ঘুরতে থাকে, এভাবে গ্রহগুলো ঘুরতে থাকে, ইলেকট্রনগুলো এইভাবে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র, এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এভাবে ঘুরতে থাকে। তার মানে উনি গ্রহগুলোর সাথে কম্পেয়ার করলেন ইলেকট্রনকে, আর সূর্যের সাথে কম্পেয়ার করলেন নিউক্লিয়াসকে। এই জন্য ওনার মডেলকে বলা হয় সৌর মডেল। পরীক্ষায় প্রশ্ন আসবে, রাদারফোর্ডের পরমাণু মডেলকে কেন সৌর মডেল বলা হয়? তুমি বলবা রাদারফোর্ড ইলেকট্রনগুলোকে গ্রহ আর পরমাণুর কেন্দ্রকে সূর্যের সাথে তুলনা করেছেন, এই জন্য। তারপর পরমাণুর বেশিরভাগ এলাকায় ফাঁকা, এটা উনি কোথা থেকে পেলেন? আলফা কণা পরীক্ষা থেকে পেলেন। আলফা কণা পরীক্ষাতে উনি দেখলেন যে সবগুলো আলফা রশ্মি ভেদ করে বের হয়ে যায়, তার মানে পরমাণুর কেন্দ্র বাদে বাকি অংশটাই ফাঁকা। পরমাণুর মধ্যে দুইটা বল কাজ করে, একটা কেন্দ্রমুখী বল আর একটা কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রমুখী বলটা হলো এটা, জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, আর কেন্দ্র বিমুখী বল হলো এটা, এম ভি স্কোয়ার বাই আর। এবং এই দুইটা বল পরস্পর সমান এবং একে অপরকে নাকচ করে দেয়, এই জন্য পরমাণুটা স্থিতিশীল থাকে। আচ্ছা, তাহলে মূল কথা কি? পরমাণুর দুইটা অংশ, একটা কেন্দ্র আর একটা কেন্দ্রের বাইরে এলাকা। কেন্দ্রটা ভারী, কেন্দ্রটা ধনাত্মক, কেন্দ্রটা ছোট। কেন্দ্রের সমস্ত ভর পুঞ্জীভূত থাকে, পরমাণুর বেশিরভাগ এলাকায় ফাঁকা। সৌরজগতের গ্রহগুলোর মতো ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। পরমাণুর মধ্যে দুইটা বল কাজ করে, একটা কেন্দ্রমুখী বল আর একটা কেন্দ্র বিমুখী বল। এই কথাগুলোকে একত্রে আমরা বলতেছি রাদারফোর্ডের পরমাণু মডেল। ওকে, এবার দেখি রাদারফোর্ডের পরমাণু মডেলের বৈশিষ্ট্য কী। উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো উনি বলেছেন পরমাণুর নিউক্লিয়াস অনেক ছোট এবং অনেক ভারী। যেটা থমসন বলছেন অনেক ভারী, এটা ঠিক আছে, কিন্তু অনেক বড়, নিউক্লিয়াস অনেক বড়, এরকম ছড়াই ছিটায় থাকে। থমসন বলছিলেন নিউক্লিয়াস অনেক বড়, মানে নিউক্লিয়াস শব্দটাই উনি ব্যবহার করেন নাই। ধনাত্মক আধানগুলো অনেক বড় একটা পিণ্ড, ধনাত্মক আধানের পিণ্ড, তার মধ্যে ইলেকট্রন ছড়াই ছিটায় থাকে। আর উনি বলতেছেন যে না, পরমাণুর কেন্দ্র অনেক ছোট এবং তার মধ্যে প্রোটন বা ধনাত্মক আধান পুঞ্জীভূত থাকে, এখানে সব পুঞ্জীভূত থাকে এবং এটা অনেক ছোট। আর ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন এটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এবং উনি খেয়াল করো, পরমাণুর ব্যাস 10⁸ থেকে 10⁻10, আর নিউক্লিয়াসের ব্যাস 10⁻13 থেকে 10⁻15 সেন্টিমিটার এককে। মিটার এককে একটু দেখে হবে, পাওয়ারটা চেঞ্জ হবে। তো আমরা অবশ্য একটু আগে যেটা দেখেছিলাম মিটার এককে, সেখানে এখানে বলছিলাম 10⁻10 মিটার, আর এটা বলছিলাম 10⁻15 মিটার। কিন্তু পরমাণু ভেদে এটা চেঞ্জ হতে পারে, ছোট পরমাণু বড় পরমাণুর ক্ষেত্রে এটা চেঞ্জ হইতে পারে। তো এই হলো আমাদের রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার থেকে প্রাপ্ত রাদারফোর্ডের পরমাণু মডেলের ডিটেলস আলোচনা। ওকে, থ্যাংক ইউ, আজকে এতটুকুই থাকুক।